আত্মজীবনী। আত্মজীবনীকে বলা হয় স্বরচিত জীবনচরিত। বর্ণনাত্মক শিল্প হওয়ায় একে সাহিত্যের অঙ্গীভূত বিষয় হিসেবে বিবেচনা করা হয়। এখানে আত্মজীবনীকার নিজেকে চেনাতে চান, জানাতে চান। আমরা জানি জীবন মানেই যে কোনো ব্যক্তির প্রচেষ্টা, প্রত্যয়, অর্জন এবং মানসিক অভিব্যক্তির সংমিশ্রণ। অর্থাৎ কেবল দৃষ্টিগ্রাহ্য অবয়বই এখানে মূল নয়, এর সাথে চরিত্র, ব্যক্তিত্ব এবং তার সামগ্রিক রূপটি মিশে যায়। কিছু বিষয় আছে যা কেবল অনুভূতির সাথেই যুক্ত। পোশাকে মানুষটির সে অজানা, অচেনা, বিমূর্ত বিষয়টি অনুভূতি থেকে উঠে আসে আত্মজীবনের মধ্য দিয়েই। নানা তথ্যের সমাহারে আত্মজীবনীকারের বিশ্বাস, দৃষ্টিভঙ্গি প্রভৃতি পাঠকের সামনে উন্মোচিত হয়। সৃজনশীল সাহিত্যের ক্ষেত্রে আমরা জানি যে সেখানে কল্পনার অবাধ প্রয়োগ থাকে। সাহিত্য সত্যকে আত্মস্থ করা হয় এই কল্পনার শক্তির সাহায্যেই। কিন্তু আত্মজীবনীমূলক রচনার প্রধান প্রধান বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটা হচ্ছে যে এটি কল্পনার অবাধ গতিবেগ থেকে মুক্ত। এই মৌলিক পার্থক্যের কারণে যে কোনো জাতির আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম, আত্মজাগৃতির বোধদীপ্তি আত্মজীবনীর মাধ্যমে নতুন মহিমায় প্রকাশিত হয়। লেখক এখানে নিজেই সকল তথ্য উপস্থাপনা করেন। ফলে জাতীয় জীবনে যখন আত্ম অনুসন্ধানের প্রয়োজন দেখা দেয়, তখন এই রচনাসমূহ মূল্যবান দলিল রূপে বিবেচিত হয়। আত্মজীবনীর দেশকাল বিবেচনায় যে কোনো আদর্শ ব্যক্তিকে নির্বাচন করা খুব গুরুত্বপূর্ণ। কারণ ব্যক্তি দেশ, কাল, সমাজ, রাজনীতি, সংস্কৃতির প্রেক্ষাপটে নিজের যে সংলগ্নতা অনুভব আত্মজীবনের মধ্য দিয়ে তারই বহিঃপ্রকাশ ঘটান। রচনা সেই পথনির্দেশ থেকে দূরে অবস্থান করে না। লেখনীতে ধরা পড়ে তার ভাবনা, চিন্তা, কর্মপ্রেরণা প্রভৃতি বিষয়। আমরা আত্মজীবনের কিছু বৈশিষ্ট্য এবার আলোচনা করব। প্রথমত, নিজের জীবন কথা বলার চেষ্টাতে আত্মজীবনীর সৃষ্টি। সেটার মধ্যে একটা পূর্ণতার আভাস থাকতে হবে। নিজের জীবন কথা বলা এবং তার মধ্য দিয়ে নিজের মানস বিবর্তনটিকে ফুটিয়ে তুলতে হবে। দ্বিতীয়ত, আত্মউড়ে কথায় না বলে সেখানে কিছু কৌশল এবং আভাসের কথা বলতে হবে। চিরাচরিত যে প্রকাশভঙ্গি রয়েছে তা থেকে কিছুটা পার্থক্য থাকবে, কিছুটা বৈচিত্র্য থাকবে এবং অন্যান্য সাহিত্যকর্মের মতো আত্মজীবনীরও একটা নির্দিষ্ট ভাষাভঙ্গি থাকতে হবে। তৃতীয়ত, গতিশীল জীবনের গতির ধারাটিকে ভিতরের সাক্ষ্য সমেত ফুটিয়ে তুলতে হবে, কারণ এটাই আত্মজীবনীর কাজ। এই বইটি পড়লে, অর্থাৎ কেউ যখন আত্মজীবনী লিখবেন, আত্মজীবনী পড়ে যেন একটা সম্পূর্ণ ভাব আসে বা একটা সম্পূর্ণ ভাবকে অনুভব করা সম্ভব হয়। পূর্ণাঙ্গ জীবন কথায় যদি আত্মজীবনীতে থাকে তাহলে সেটি সৎ সাহিত্য হবে এমন কোনো নিশ্চয়তা নেই। পঞ্চমত, আত্মজীবনী মানে নিজেকে আসলে নতুন করে সৃষ্টি করা। প্রত্যেক আত্মজীবনীকারী আত্মজীবনীর মধ্য দিয়ে নিজেকে নতুন করে সৃষ্টি করেন, আবিষ্কার করেন। আমরা জানি যে জীবনী রচনায় জীবন বৃত্তান্তের একটা ব্যাখ্যা থাকে, কিন্তু জীবন ব্যাখ্যার অবকাশ কম থাকে। আত্মজীবনী মূলত হচ্ছে সেই জীবন ব্যাখ্যা। সপ্তমত, আত্মজীবনীর সবটা বুদ্ধি দিয়ে বোঝা যায় না। যেমন বোঝা যায় না জীবনীর বৃত্তান্তের ভার কমিয়ে অন্তর্লোকের যে রহস্য ব্যাখ্যা স্রষ্টারা করে থাকেন তাকে অনেকটা বুঝে নিতে হয় নিজের অনুভূতি দিয়ে। তাই আত্মজীবনী শুধু ইতিহাস নয়, আত্মজীবনী ঘটনা পারম্পর্য রক্ষিত জীবন কথা নয়। আত্মজীবনী আসলে মানুষের হয়ে ওঠার কাহিনী। আত্মজীবনী রচনাকালে লেখক ধারাবাহিকতা বজায় রাখার নিয়ম মেনে চলেন না। বাহ্যিকভাবে অতি তুচ্ছ ঘটনাকে লেখক মহিমান্বিত করে উপস্থাপন করতে পারেন এবং এ ধরনের স্বাধীনতা তার প্রাপ্য। এর ফলে আগের ঘটনা পরে চলে যায় কিংবা পরের ঘটনা চলে আসে আগে। কালানুক্রমিক বর্ণনার বিপরীত স্রোতে লেখনী প্রবাহিত হওয়ার কারণে আত্মজীবনীর আকর্ষণ বহুগুণ বেড়ে যায়।
যেভাবে রচনা করা হোক না কেন, আত্মজীবনী সময়ের অনিবার্যতাকে ত্বরান্বিত করে, জাতীয় জীবনের মর্মস্পন্দনের স্বচ্ছ অভিব্যক্তিকে ধারণ করে সূক্ষ্ম প্রত্যয়ে। নিজের কথা লেখার সময় আত্মতৃপ্তি অনেক সময় অহমের পর্যায়ে চলে যায়। নিজের উচ্ছ্বসিত প্রশংসায় নিরপেক্ষ দৃষ্টিকোণ ভুলুণ্ঠিত হয়। এ ধরনের রচনায় পাঠকের কাছে অনেক পীড়াদায়ক। আবার কেউ কেউ নিজের প্রশংসা করতে নিজেই কুণ্ঠিত হন। দুই ধরনের আত্মজীবনীকারের পক্ষে প্রকৃত সত্য উপস্থাপন করা খুবই কষ্টসাধ্য। অর্থাৎ এই দুই ধরনের আত্মজীবনীকারের পক্ষে নিজের জীবনের প্রকৃত সত্য উপস্থাপন করা কষ্টসাধ্য বিষয়। নিজের নিন্দা প্রকাশ করাও তেমনি কষ্টসাধ্য বিষয়। যে নিন্দা লোকসমাজে প্রচলিত তা সম্পর্কে বলতে লেখক কুণ্ঠিত বোধ করেন। তাছাড়া আত্মজীবনীতে সকলেই নিজের আত্মকথা সফলভাবে উপস্থাপন করতে সক্ষম হন না, সকলের সে যোগ্যতাও থাকে না। কারণ রচনার নিয়ম না মেনে তারা জীবনের খুঁটিনাটি তথ্য উপস্থাপন করতে শুরু করে দেন। এর ফলে আত্মজীবনী স্বাভাবিক যে আকর্ষণ, পাঠের যে আকর্ষণ, তা হারিয়ে ফেলে, পাঠককে বিমুখ করে। লেখকের এই বিবেচনাবোধ থাকতে হবে যে তিনি কতটুকু লিখবেন, তিনি কোন কোন বিষয় উপস্থাপন করবেন, কোন কোন বিষয় অধিক গুরুত্ব দিবেন, তার একটা উপযোগী চার্ট তাকে শুরুতেই নির্মাণ করে নিতে হবে। পাঠককে আনন্দদানের মহৎ উদ্দেশ্য হতে বঞ্চিত করা যাবে না। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদের জন্য শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ভালো থেকো সবাই।